প্রথম কর্মদিবসই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। ফুল দিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও। বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় মোহাম্মদ শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায়ের শিকার হতে দেবে না সরকার। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। যাবো ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছ। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসাবাড়ির চুলায় নিভু নিভু অবস্থা, ভোগান্তি চরমে। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় উদ্বেগজনক তথ্য। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা টাইগারদের। অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ, মন্তব্য মিরাজের। দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন। তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নিরাপত্তা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজউদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1-এর গ্রিন ভিলা নামের এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন।
রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধ ঘন্টা পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, শুরুতে যদি একটু বলেন, আমরা রিপোর্টে দেখছিলাম যে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কোথায় কোথায় গেলেন বা কি আসলে তার কর্মঘণ্টায় ছিল মহামান্য রাষ্ট্রপতির? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলা যায়, অনেকেই বলেন যে হচ্ছে জাতির ভারপ্রাপ্ত অভিভাবক তিনি এখন, কারণ রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অভিভাবক বলা হয়, সেক্ষেত্রে ভারপ্রাপ্ত অভিভাবক। দেখুন, আমরা দেখছিলাম প্রতিবেদনটিতে যে সারাদিন তিনি কি কি কর্মকাণ্ড করেছেন। সাধারণত রাষ্ট্রপতি যিনি হন তিনি অরাজনৈতিক থাকেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে তিনি কিন্তু প্রথমেই যে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, স্বাধীনতার কথা স্মরণ করেছেন, এবং এরপরে কিন্তু দলীয় যে রীতিনীতি বলা যায় যে হচ্ছে সেখানে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধি তিনি জিয়ারত করেছেন এবং দোয়া এবং মোনাজাত করেছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটা আসলে বাংলাদেশের একটা রীতি বলা যায়, কারণ যিনি রাষ্ট্রপতি নিযুক্ত হন তিনি নির্দলীয়ই থাকেন বলা হয়, কিন্তু একটা দলের পক্ষ থেকে যান। সেই ক্ষেত্রে তার একটা দলের অনুগত হিসেবেই কিন্তু যে দলের যে সমস্ত রীতির আওয়াজ আছে, যে দলের ঊর্ধ্বতন যারা ছিল, আগে সিনিয়র যারা ছিল, তাদের প্রতি সমাধিতে শ্রদ্ধা জানানো, এটা এর আগেও অন্যান্য যারা ছিলেন তারা সেই কাজটি করেছেন। সেই রীতির আওয়াজ মেনে তিনি আজকে প্রথম দিনটি মূলত পার করেছেন। আর এছাড়া দেখা যাচ্ছে যে আজকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি গুলশানের বাসভবনে আশ্রয় নিয়েছেন। তবে সেই ক্ষেত্রে কি ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রপতি এখন, তিনি কি আসলে বঙ্গভবনে উঠবেন? নিয়মমাফিক তাই আসলে এর আগেও যারা ছিলেন ভারপ্রাপ্ত হিসেবে যারা ছিলেন তারা বঙ্গভবনেই থাকতেন এবং সেখান থেকেই তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করতেন। আর এছাড়া দেখা যাচ্ছে 3 মাসের মধ্যেই তো রাষ্ট্রপতি নতুন করে সেপ্টেম্বরেই বলা হচ্ছে যে সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি আমরা পেতে যাচ্ছি। সেই ক্ষেত্রে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে তেমনটিও না আসলে। তবে যেই প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী সেখানেই আসলে তিনি অবস্থান করবেন। আর যে বিষয়গুলো হচ্ছে, যেহেতু তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এখন তিনি আসলে কি করবেন, কারণ গণমাধ্যমে তো অনেক খবরগুলোই আমরা দেখছি যে তিনি দেশের বাইরে চলে যেতে পারেন চিকিৎসার জন্য, যেহেতু তার অনেক বড় বড় অসুখ এবং সেই সমস্ত অসুস্থতা নিয়েই তিনি আসলে পদত্যাগটা করেছেন। সেই ক্ষেত্রে গণমাধ্যমে বলছে যে এক ধরনের সমঝোতার মধ্য দিয়েই যে তাকে চলে যাওয়া হবে, আবার রাজনৈতিক দলগুলো নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করার চিন্তা ভাবনা করছে। সেই ক্ষেত্রে আসলে বোঝা যাবে কি হবে না হবে। তবে এই নিয়ে আসলে একটি প্রতিবেদন আছে আমাদের, যে শাহাবুদ্দিনের বঙ্গভবন ছেড়ে যাওয়ার পরে আসলে তার আইনির পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, তার বিরুদ্ধে হচ্ছে জামায়াত এবং এনসিপি যে হচ্ছে তাকে বিচারের আওতায় আনার কথা বলছে, সেই বিষয়গুলো কীভাবে দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে তার বিরুদ্ধে আসলে ওইভাবে আইনি কাঠামোর খুব বেশি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। এই নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন সেটি দেখে আসি।
অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে সরকারের এই যে দায়মুক্তি বিতর্ক নিয়ে বা বক্তব্য নিয়ে আসলে কি বলবেন? দেখুন, একটা বিষয় কি, বাংলাদেশে যারা রাষ্ট্রপতি হন তারা আসলে সৌভাগ্য নিয়ে রাষ্ট্রপতি হন নাকি দুর্ভাগ্য নিয়ে রাষ্ট্রপতি হন, এটি একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ এই 55 বছরে বাংলাদেশে রাষ্ট্রপতি হয়েছেন 22 জন। আপনি যদি গড়ে হিসাব করেন 5 বছর মেয়াদি হলে সেটা কিন্তু 100 বছর হওয়ার কথা, কিন্তু গড়ে যদি দেখেন প্রত্যেকটা রাষ্ট্রপতি প্রায় 2-3 বছর, 2-3 বছরও না, 2 বছরের বেশি করে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ খুব কম সংখ্যক রাষ্ট্রপতি কিন্তু তার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এবং বাংলাদেশের এই রাষ্ট্রপতির 22 জন রাষ্ট্রপতির মধ্যে খুব অল্প সংখ্যক আছেন যারা হচ্ছে পরিপূর্ণ মেয়াদে তারা দায়িত্ব পালন করতে পেরেছেন এবং বিতর্কমুক্ত অবস্থায় বিদায় নিতে পেরেছেন। দেখুন, বেশিরভাগ রাষ্ট্রপতি, প্রায় 22 জন রাষ্ট্রপতির মধ্যে 19 জন রাষ্ট্রপতিই কিন্তু নানা ধরনের বিতর্কের মধ্যে ছিল। মাত্র যদি বলেন যে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এর আগে যে হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস, এরপরে শাহাবুদ্দিন, এই 2-3 জন বাদে খুব বেশি রাষ্ট্রপতি যে বিতর্কের ঊর্ধ্বে ছিল সেটি কিন্তু বলা যাবে না। দেখুন, এইখানে রাষ্ট্রপতির সকল সুযোগ সুবিধা পাবেন, বিচারের দাবি উঠেছে, অভিযোগ আমলে নেওয়ার মতো নয়, কেউ অন্যায়ের শিকার হোক সেটি চায় না সরকার। দেখুন, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন কীরকম, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি ফৌজদারি অপরাধ করবেন কি করবেন না, আবার বিপরীত পক্ষে কিন্তু যারা বিরোধী দলে আছেন তারা কিন্তু অভিযোগগুলো করছেন যে এর আগে যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না তখন কিভাবে বাংলাদেশের অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন, ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন, হাজার হাজার কোটি টাকা লোপাটের সঙ্গে তিনি কিভাবে জড়িত ছিলেন, সেগুলো নিয়ে কিন্তু আদালতে কিন্তু মামলা চলমান এবং বিএফইউ একটা লম্বা প্রতিবেদন দিয়েছে এবং তিনিও এগুলোর সঙ্গে জড়িত ছিলেন। এরপরে দেখা যাচ্ছে এখন এর পরবর্তীতে এগুলো কিন্তু ধরেন প্রেসিডেন্সিয়াল আমলে না, এর আগে ছিল। এবং আজকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা দায়ের করা হয়েছে। আজাদ পার্টি এবং রাষ্ট্র সংলাপ আন্দোলন নামে দুটো দল, তারা হচ্ছে তাদের বিরুদ্ধে যে জুলাই আন্দোলনে তারা যে হচ্ছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে
দায় এড়াতে পারেন না, তারা চাইলেই কেন হস্তক্ষেপ করতে পারতেন, সেটি করেননি। এবং একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীর বিরুদ্ধেও কিন্তু এই মামলাটি দায়ের করেছে। অর্থাৎ দুটো মামলা কিন্তু ইতিমধ্যে, একটা ট্রাইব্যুনালে, এর আগে একটা বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারির জন্য তার বিরুদ্ধে একটা বড় মামলা আছে। দুটি ফৌজদারি মামলা নিয়েই কিন্তু এখন তিনি আসলে কিভাবে বাকি দিনগুলো কাটাবেন, বাংলাদেশে থাকবেন নাকি বিদেশ চলে যাবেন, সেই বিষয়গুলো তো নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন একই সাথে সাবেক রাষ্ট্রপতি নিয়ে যে দায়মুক্তি বিতর্ক, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। এদিকে 24-এর গণঅভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাইয়ে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে, দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। উত্তাল জুলাইয়ের 26 তারিখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। গণমামলা আর গ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সারা দেশে তখন 5 শতাধিক মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় 6000-এরও বেশি। রক্তাক্ত 26 জুলাই কি ঘটেছিল তার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর এবারের রিপোর্টে। সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমার হাজবেন্ড কোনোদিন খারাপ কাজ করতে পারে।
রক্তাক্ত জুলাইয়ের ২৬ তারিখ, দিনটি ছিল শুক্রবার। একদিকে ছুটির দিনের নীরবতা, অন্যদিকে দেশ জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তখন সরকারের দমন পীড়নে আতঙ্কিত সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘন্টায় অন্তত ৫৫৫টি মামলায় শিক্ষার্থী সহ গ্রেফতার করা হয় ৬,০০০-এর বেশি মানুষকে। আমরা দেখতাম যে আমাদের বাসাবাড়ির আশেপাশে এসে দোকানে বসে বসে খুঁজতো যে কোন বাসায় বিএনপির নেতা কর্মীরা থাকে, যার ফলশ্রুতিতে আমরা কেউই কিন্তু সে সময়টাতে বাসায় থাকতে পারি নাই। একটা বৃহৎ গণগ্রেফতার ছিল এই মুহূর্তে, যাকে পাইতো তাকে তুলে নেওয়ার পরিস্থিতি ছিল। আন্দোলন দমনের সব চেষ্টাই যখন ব্যর্থ হচ্ছিল, তখনই বিকেলে আসে নতুন মোড়। নাহিদ ভাইকে আলাদা ফ্লোরে রাখা হয়েছিল, আরও অনেক উপরতলায়। তো নাহিদ ভাইয়ের সাথে আমরা যখন ওইখানের ভিতরে যাই, তখন আমরা দেখতে পাচ্ছিলাম নিচে হলো গিয়ে ফোর্স বাড়ানো হচ্ছে। যখন ফোর্স বাড়ানো হয়, বিশেষ করে হলো গিয়ে ডিজিএফআই, ডিবির গাড়ি এবং পুলিশ, তখন আমরা বুঝতে পারি যে এইখান থেকে আসলে যারা থাকবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থা থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকের ডিবি পুলিশ তাদের তুলে নেওয়ায় তৈরি হয় চরম ক্ষোভ। এই সময় ডিবি অফিসে যাওয়া কোনো নিরাপদ ব্যাপার তো আমাদের জন্যও কোনো অবস্থাতেই ছিল না। তো আমরা বলেছি যে এদের ডিবি তো কোনো চিকিৎসার জায়গা না, এরা তো অসুস্থ, আপনারা এদের নিরাপত্তার কথা বলছেন। এদিকে আগের দিন ভাঙচুর হওয়া মেট্রো স্টেশন পরিদর্শন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ক্ষোভ সামাল দিতেই যেন ২৬ জুলাই তিনি ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখা করেন চিকিৎসাধীন আহতদের সঙ্গে। পুলিশের সাজানো মামলা কিংবা সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় আন্দোলন দমনের বদলে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। এর ফলে ২৬ জুলাইয়ের পর সকল ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে গোটা বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ১৫ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র 5 মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স, আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনাদের যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে বাস। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
রাজধানী কুর্মিটোলা হাসপাতালের যেই প্রবেশ মুখটি রয়েছে, অর্থাৎ যেই গ্যাস কন্ট্রোল রুমটি রয়েছে, সেই গ্যাস কন্ট্রোল রুমে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু যাত্রীবাহী একটি বাস, অর্থাৎ পরিস্থান পরিবহন যেটি রয়েছে, সেই বাসটি কিন্তু যাত্রী ওঠানোর জন্য ঠিক এই হাসপাতালের সামনে এলেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই হাসপাতালের যে গ্যাস কন্ট্রোল রুম সেখানে কিন্তু প্রবেশ করে, ভেঙে ভেতরে ঢুকে যায়। এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহতর আমরা খবর পেয়েছি। এবং যেমনটা আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যেটা জানা যায় যে এটি প্রায় সন্ধ্যা 7টার কিছু সময় পরে রাজধানীর যে মোহাম্মদপুর ঘাটারচর থেকে ছেড়ে আসা আবদুল্লাপুরগামী যে বাসটি রয়েছে, সেই বাসটি যখন ঠিক এই কুর্মিটোলা হাসপাতালের সামনে এসে পৌঁছায়, তার সেই সময় কিন্তু যে বাসটি, সেই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই যে আমরা যে গ্যাস কন্ট্রোল রুমটি দেখতে পাচ্ছি, সেই কন্ট্রোল রুমে কিন্তু সজোরে আঘাত করে, অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে আসলে কতটা জোরে আঘাত করে। এবং এখানকার যে দেয়াল ছিল, অর্থাৎ যে পুরো রুমের কিন্তু সামনের অংশটি কিন্তু ভেঙে যায়। এবং সেই ভেঙে যাওয়ার পরে কিন্তু এখানকার গ্যাস সরবরাহ সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে এবং সেটি মেরামতের কাজ এখন চলছে। এবং যিনি মারা গেছেন, অর্থাৎ যেই পথচারী মারা গেছেন, তিনি আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক পাশে রেডিসন ব্লুর যে রেস্টুরেন্টটি রয়েছে বা হোটেলটি রয়েছে, সেই হোটেলের তিনি হচ্ছে একজন বয় বলে আমরা যতটুকু খবর পেয়েছি। এবং এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই কুর্মিটোলা হাসপাতালেই কিন্তু নিয়ে হয়েছে এবং তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে আমরা যেমনটা জানি। এবং এই ঘটনায় কিন্তু শিশুও রয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে কিন্তু এই হাসপাতালের ঠিক সামনে কিন্তু বেশ মানুষের ভিড় করতে দেখা গিয়েছে। এবং এই যেমনটা বলছিলাম যে গ্যাস যে কন্ট্রোল রুমটি রয়েছে, সেই কন্ট্রোল রুমের কিন্তু গ্যাসের সজোরে আঘাত করার কারণে দেয়ালের সহ পুরো বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে ভেতরে প্রবেশ করে যায়। পরবর্তী সময়ে আমরা যেমনটা দেখেছি যে ডিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু এসে যে দুর্ঘটনা কবলটি বাসটি রয়েছে, সেই বাসটি তারা উদ্ধার করে যেই থানায়, সেই কর্তব্য থানায় কিন্তু সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়। এবং এখানে এখন পর্যন্ত আমরা হাসপাতালের সামনে কিন্তু যেই পথচারী ধাক্কায়, অর্থাৎ বাসের ধাক্কায় যে নিহত হয়েছেন, তার যেই রক্ত মাখা পুরো শরীরের অংশ, যে কাপড় ছিল, সেই কাপড়টি এবং স্যান্ডেল বা তার হাতের ছাতা ছিল আমরা দেখতে পেয়েছি, সেটি কিন্তু এখনও পড়ে থাকতো। এবং হাসপাতালটি এই মুহূর্তে মর্গে নেওয়া হয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো এই মুহূর্তে এই পুরো হাসপাতালটির সামনে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী বা যারা উৎসুকজন, তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু এসেছেন এবং তারা আসলে এই ঘটনার পুরো ঘটনায় কিন্তু আসলে একটা হত বা আকস্মিক এই দুর্ঘটনাকে আসলে কেউই কোনো স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তো এক কথা যদি বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু সেই দুর্ঘটনা কবলিত বাসটি সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে থানায় এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এই কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি আছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ দুর্ঘটনা খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের ওপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলায়ও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দুদিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটা টিপ মারতে পারিনি, অবস্থা খুবই খারাপ। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদাহের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছে। কখন দিতে পারবে তাও ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় দুইটা চলে, এইভাবে চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই,
আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না, হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময় গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না, আর 3টা-4টার দিক দিয়ে গ্যাস আসে। রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দাবি আদায় করে ঘরে ফিরল তেলাপোকার দল। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছে না ককরোচ পার্টি নেতারা। বিজেপি সরকারের সময় শেষ, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় উঠেছে এমন উদ্বেগজনক তথ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো শিশুদের জন্য বাজারে থাকা 6টি টুথপেস্টের 4টিতেই মিলেছে একই উপাদান। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআইয়ের। দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে এই ক্ষতিকর পদার্থ। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। 4টি দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর লালমাটিয়ায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এসডো। সবচেয়ে বেশি টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মেডিপ্লাস, ফ্লোরাইড জেল, ক্লোজা রেড হট এবং ক্লোজা মেন্থল ফ্রেশ। বাচ্চাদের টুথপেস্ট হিসাবে ওডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার টুথপেস্ট, যেটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার, সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সংস্থাটির দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। বিকল্প প্রশ্ন আসছে না, এটা ব্যবহার করা যাবে না। এটা বিষয়টা হলো যে এটাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি আইন থাকে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ইম্পোর্টও কিন্তু ওইটার আওতায় পড়বে। অর্থাৎ আপনি মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট আমদানি করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আইনের বাধ্যবাধকতা করে দেবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ে নেই কোনো বিধিমালা, তাই এই ক্ষতিকর পদার্থ নিষিদ্ধে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। আইনটা চেঞ্জ করে সেখানে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করব। যখন অ্যাসার হবে তখন আমরা বাজার থেকে পরীক্ষা করার পরে যখন পাওয়া যাবে তখন তার পণ্য ব্যান করে দেওয়া হবে বা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পণ্যের লেভেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। চলতি অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রফতানি থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রফতানি আয় বাড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার সচিবালয়ে 2026-27 অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের তুলনায় প্রায় 15% বেশি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য খাত থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল হতে চায় না সরকার, যার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া, আইটি সহ বেশ কিছু খাত নিয়ে কাজ করছে সরকার। আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল। সাইফুল ইসলাম। সদ্যবিদায়ী 2025-26 অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে 4,10,390 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 92,610 কোটি টাকা কম। যদিও এই সময়ে রাজস্ব আদায়ে আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 10.65%। আমদানি রফতানি পর্যায়ে 1,11,623 কোটি এবং আয়কর ও ভ্রমণ খাতে 1,42,698 কোটি টাকা আয় হয়েছে। তবে সব থেকে বেশি ব্যয় ভ্যাট থেকে 1,56,069 কোটি টাকা আয় হয়েছে। অর্থ বছরের শেষ মাস জুনে আয় এসেছে 49,757 কোটি টাকা। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। এবার এক যুবদল নেতার অটোরিকশা গ্যারেজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। থানায় অভিযোগের পর পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চেষ্টা চলছে হামলাকারীদের শনাক্তের। রোববার ভোর 5টা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডের একটি অটোরিকশা গ্যারেজের সামনে জড়ো হয় 6 যুবক। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক পরা। দুজনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে গ্যারেজের সামনের অংশ। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে। কারা জড়িত জানেন না তিনিও। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার। 6 জন ছেলে আসছে, আসার পরে হলো আপনার ভিতরে 2 জন ঢুকে আমার টিনগুলা কোবাইছে আর হলো বকাবকি করে গেছে। বাইরে 4 জন দাঁড়ানো ছিল, কিন্তু কেন করতেছে না করতেছে আমি জানতে পারতেছি না। এরা মাস্ক পরা ছিল সবাই, হ্যাঁ, তাদের হাতে সামুরা ছিল, সামুরা দিয়ে হলো আমার গ্রেস্টারে কোবাইছে। মাস্ক পরা ছিল, এই জন্য আইডেন্টিফাই করতে পারতেছি না। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তাদের যে কয়জনকে শনাক্ত করা গেছে তাদের ধরার জন্য আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তাদের ধরতে পারলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে, যেহেতু যে ভিকটিম বা যার দোকানে আক্রমণ হয়েছে সে নিজেও জানে না কেন এবং তাদের কিছু বলেও না, তার এমনি গেছে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে ধারণার প্রেক্ষিতে তো কিছু বলতে পারতেছি না। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় শরীফউদ্দিন বাবু, নাজমুল, ইমন ও জুয়েল নামে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি তাদের ধরার জন্য কিন্তু আমাদের অভিযানের যে টিম, 2টা টিম কিন্তু আমরা ঢাকার অনেক দূরে পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে তারা এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। তো তাদের ধরে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যে এই ঘটনাটা আসলে কিসের ভিত্তিতে ঘটছে। ঘটনাটি আদৌ ছিনতাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আন্দোলন স্থগিত করে নতুন রাজনৈতিক যাত্রার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এর মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশি অর্থায়নের গুঞ্জন উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিট প্রশ্ন ফাঁসকে ঘিরে তীব্র জনরোষ ও দীর্ঘ আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্স। সরকারের দাবি প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টি নেতাদের। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, এখানেই শেষ নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছে। সিজেপি আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সফরের জন্য শান্ত নেতৃত্বে 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেই দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নাহিদ রানা, রিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতে স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। দলে সবচেয়ে বড় চমক সৌম্য সরকারের ফেরা, আর সৌম্য ফেরায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। এদিকে লিটনের ইনজুরিতে দলে ফিরেছেন জাকের আলী অনিক। এছাড়াও 2023 সালে টেস্ট দলে ডাক পাওয়া মুশফিক হাসানকেও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সব ক্রিকেটার অপেক্ষায় ছিলেন মেগা আসরের। শ্রীলঙ্কান মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানিয়েছেন মিরাজ। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে। যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন, তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।